নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বিহার ভ্রমণের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিহারের ভ্রমণ আমি শুরু করেছিলাম সাসারাম থেকে, তারপর গয়া, বুদ্ধ গয়া হয়ে গতকাল রাত্রে আমি এসে পৌঁছেছিলাম প্রাচীন মগধের রাজধানী রাজগিরে। আজ সকাল বেলায় রাজগিরে আমার প্রথম দ্রষ্টব্য ছিল প্রাচীন নালন্দা মহাবিহারের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, যেটি এর আগের পর্বেই আপনাদের সামনে তুলে ধরেছি। এই বিহার ভ্রমণের ধারাবাহিকতা সহ বিস্তারিত তথ্য বোঝার সুবিধার্থে আপনাদেরকে অনুরোধ করছি আগের পর্বগুলি দেখে নেওয়ার জন্য। পর্বগুলির লিঙ্ক আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে। এই নালন্দাতেই আজকের পর্বে আপনাদেরকে ভগবান বুদ্ধের একটি প্রাচীন বিশালাকার বিগ্রহ দেখাবো, যেটি একটি গোটা কালো পাথরকে কেটে নির্মাণ করা হয়েছিল, যেটি থেকেই মনে করা হয় এই প্রত্নতাত্ত্বিক খনন কার্যের আরম্ভ করা হয়েছিল। এর সাথে আজ আপনাদের নিয়ে যাব পাওয়াপুরীতে। মনে করা হয় এই শহরে পাপের বিন্দু মাত্র অস্তিত্ব ছিল না, আর তাই তো এই শহরের আরেক নাম অপাপুরী। 24তম জৈন তীর্থঙ্কর ভগবান মহাবীর 72 বছর বয়সে এখানেই মহানির্বাণ লাভ করেছিলেন। রাজগীর ভ্রমণের অন্যতম আকর্ষণ হল এখানের জু বা চিড়িয়াখানার জঙ্গল ও প্রকৃতির সাফারি। এই সাফারির বুকিং সহ রাজগীরের প্রাচীন দ্রষ্টব্যগুলি ও ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য রইল আজকের পর্বে। সঙ্গে থাকুন। আমি এখান থেকে খেয়ে নিয়েছি। এখানে অনেক দোকান আছে খাবার দাবারের, আপনারা দেখুন এই পাশে সমস্ত খাবার দাবারের দোকান আছে। তা এই সামনে একটা ব্ল্যাক বুদ্ধার মন্দির আছে, যেই ব্ল্যাক বুদ্ধাটা এই খনন কার্য যখন চলছিল তখন এখান থেকে পাওয়া গিয়েছিল। হাঁটা পথেও যাওয়া যায়, তবে আমার টোটো আছে, টোটোয় করেই আমি চলে যাচ্ছি। অনেকেই হেঁটে যায়, তা মোটামুটি হাঁটলে আপনাদের 20 মিনিটের মতন সময় লাগবে। অটো আছে, ওই টোটো আছে, টোটোতে করে চলে যাচ্ছে। একটা মিউজিয়ামের কথা বলছি, মিউজিয়ামগুলো এখানে আছে। একটা নালন্দা মিউজিয়াম, একটা হিউয়েন সাংয়ের মিউজিয়াম, কিন্তু মিউজিয়াম এখন বন্ধ। নালন্দা মিউজিয়ামটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নালন্দা মিউজিয়ামটা হলো না। এই দেখুন এখানে আছে সান টেম্পল, সোজা ব্ল্যাক বুদ্ধা। আসলে ব্ল্যাক বুদ্ধাটা আমি ওই আমাদের ওখান থেকেই দেখতে পেতাম, কিন্তু একটা পাঁচিল দিয়ে ঘেরা আছে, ওটাকে আলাদা করে রেখেছে। ওই আপনাদেরকে একবার দেখাচ্ছিলাম না একটা, আমি ওখান থেকে একটা মন্দির যে একদম ডান দিকে, ওইখানের পিছন দিকেই ছিল, কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা আছে। যেহেতু মন্দির বলে সবাই হয়তো প্রবেশ করতে যাতে না পারে, সেই জন্য ওইভাবে করেছে, ঘিরে রেখেছে। ওর ডেলি ওখানে পুজোও হয়, দেখাচ্ছে। ये नालंदा का मेन मूर्ति हुआ। इस मूर्ति को देख करके ही नालंदा यूनिवर्सिटी की खुदाई की गई है। अच्छा, सबसे सबसे पहले ये मूर्ति मिले, उसके बाद में नालंदा यूनिवर्सिटी तत्काल की अवस्था में जो है उसके बाद खुदाई की गई है। अच्छा, नालंदा यूनिवर्सिटी के एरिया 7 माइल लंबा और 3 माइल चौड़ाई के दरमियान में अच्छा, मात्र 1 किलोमीटर के अंतराल में खुदाई किया गया, वो है ब्रिटिश गवर्नमेंट के द्वारा। अच्छा, जो आज मौजूद है। इस मूर्ति को देखने के बाद क्षेत्र के लोग, खुदाई के बाद क्षेत्र के लोग उनको तेलिया बाबा भी कह करके पूजा करते हैं। तेलिया बाबा, तेलिया बाबा। कारण यह है कि जिन माताएं बहने का बच्चा शुक्ला रोग से ग्रसित हो जाते थे, ऐसे सनातन धर्म के लोग है ना, वो इनसे आकर के डिमांड करते थे, कामना करते थे कि या बाबा आप जिस तरीका से स्वस्थ हैं, यदि जो मेरा बाल बच्चा भी स्वस्थ हो जाएगा तो मैं आपके ऊपर तेल पुष्प, एक मिट्टी का पॉट होता है कोठला, जिसमें 7 प्रकार का अनाज भर करके समर्पित की जाती है। अच्छा, विश्वास धर करके लोग पूजा करते हैं, इस लेकर के उनकी कामना पूर्ण होती है। जो आज वर्तमान की पोजीशन में तेल पुष्प और प्लस कोठला भी चलते आ रहा है ना। और ये पूजनीय स्थल होने के कारण आर्कोलॉजिकल साइड से ये बाहर है।
अच्छा, अच्छा, आर्कियोलॉजिकल से बाहर है। अच्छा, इसीलिए बाहर, इसीलिए बाहर रखा गया है। चूंकि आज भी गांव ग्राम में शादी विवाह, मुंडन, गृह प्रवेश या और एबीसीडी कोई भी पूजा की जाती है तो सबसे पहले पूजा यहाँ होती है, उसके बाद में लोग घर में पूजा करते हैं। इस लेकर के यदि जो आर्कियोलॉजिकल के साइड में जो कवर में रहता तो टिकट लेकर के आना जाना संभव नहीं था, इसलिए ग्रामीण और ब्राह्मणों के प्रयास से यह जो स्थल है इसको बाहर रखा गया। अच्छा। आर्कियोलॉजिकल का जो डिपार्टमेंट ये साइड जो है वो अपना बाउंड्री वाल से कवर कर चुका है। अच्छा। और इसका रास्ता बाहर से किया तो गया। ये क्या सिंगल स्टोन है? एक ही सिंगल स्टोन का बना हुआ। ये जिस स्टोन पर आप बैठे हुए हैं कमल लोटस हाउस से 7 पर बैठे हुए 5 अंडरग्राउंड हो गया। अच्छा। कारण यह था कि जब बख्तियार खिलजी ने नालंदा यूनिवर्सिटी को जो नष्ट किए, जो कि 6 महीने तक लाइब्रेरी जलती रही, उस दरमियान में इस मूर्ति को भी चाहता कि कबाड़ कर लेके चले जाए। अच्छा। तो सब वगैरह तो किरान वगैरह उस समय था नहीं, हाथी घोड़ा से काम लिया करता था, गले में कमर में शिकार लेकर लगा करके उठाता और छोड़ता गया। उसी दरमियान में वो जो है अच्छा, नीचे दबता चला गया। तो स्वाभाविक है जिस मनुष्य का मनोकामना फलीभूत नहीं होता है तो नाराजपन आ जाना, बस कवाड़ने से सक्सेस नहीं हो पाया। अंत में आकर के इनकी सुंदरता जैसे हाथ की अंगुली, पांव का अंगूठा, नाक, आंख, ये सब वगैरह डैमेज कर दिया। और डैमेज करने के बाद इसमें पूरा यूनिवर्सिटी को ध्वस्त कर दिया। यह भी जानते होंगे कि इस यूनिवर्सिटी में ह्वेनसांग भी पढ़ने के लिए आए, अंत में लेक्चरर बन के गए। तो नालंदा की जाने वक्त में नालंदा की सारी विशेषताओं को लिखते हुए एक पुस्तक बनाई। अच्छा। और वह पुस्तक ले जाकर के आपको इंटरनेशनल लाइब्रेरी इंग्लैंड में ले जाकर के जमा कर दिया। जब ब्रिटिश गवर्नमेंट का साम्राज्य आया तो चूंकि विश्व में टॉप यूनिवर्सिटी रहने के कारण नालंदा को खुदाई कवर किया, उन्होंने खोजा। खोजने के बाद इसमें वह पटना का डिस्टेंस लेते हुए इस जगह की खुदाई किया। खुदाई करने के बाद में ये मूर्ति मिले और उस समय से क्षेत्र के लोग इनको पूजा करते हैं। आज भी आर्कियोलॉजिकल से बाहर है। इसका देख रेखाव जो होता है ब्राह्मणों लोग के अधिकार में है। अच्छा। इसलिए कि वहाँ एक कमेटी है, कमेटी के अंतर्गत में इनका अथी रहता है। इसी में 7 प्रकार के अनाज भर करके लोग चढ़ाते हैं। 7 प्रकार का अनाज कवर कर दिए, पुष्प, तेल और एक कोठला। अच्छा। इसी को जिस तरह से मोटा बाल बच्चा उसका हो जाता है ये देते हैं। ये सब थाईलैंड के लोग आकर के भी पूजा करते हैं। सरकार का कोई भी किसी प्रकार की इस पर लायबिलिटी नहीं होती कि देते हैं। हम लोग इसी की आमदनी के मुताबिक इनकी रख रखाव और व्यवस्था करते हैं। ये जो दीवार देखा जा रहा है पहले इसी घेरे में थे। अच्छा 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 अच्छा, समझ गए ना। अच्छा। और दाताओं के सहयोग से ये चीज बनाया गया। और वो बोधि वृक्ष जो देखा जा रहा है वह बोधि वृक्ष बोध गया से उसका ब्रांच ला करके लगाया। अच्छा, अच्छा, वह भी माउंट ला के लगवाया। এইবার আমি পাওয়াপুরীর দিকে যাচ্ছি। তা নালন্দা দেখা হয়ে গেল। নালন্দায় তো অনেক সময় লাগবেই, মানে যে কোনো মানুষ আসলেই যদি কেউ ভালো করে ঘোরে তাতেই তো তার অনেকটা সময় লাগবে। একবার চক্কর মারতেই আপনার 40-45 মিনিট লেগে যাবে। এবার যদি পুরোটা ভালোভাবে ঘোরেন তো আমার তো অনেক সময় লাগলো। এখন 4টে বাজে। আমি নালন্দার ওই জায়গাটা দেখে তারপরে ব্ল্যাক বুদ্ধাটা দেখে এবার আমি নালন্দা থেকেই আমি চলে যাচ্ছি হচ্ছে পাওয়াপুরীতে। আজকে যত দূরের জায়গাগুলো আছে আজকে ঘুরে নিচ্ছি, আর কালকে কাছাকাছির মধ্যে যে জায়গাগুলো জুতেও অনেকটা সময় লাগবে, সাফারি আছে, তো সেই জন্য দূরের জায়গাগুলো আজকে করে নিচ্ছি। আমি ওই প্রধান রাস্তা দিয়ে এসেছিলাম, মানে ওই যে বাড়িগুলো দেখছেন ওটা হচ্ছে হাইওয়ে। তো ওই হাইওয়ে থেকে আমি এসে তারপর এখান থেকে আর একটা রাস্তা চলে গেছে পাওয়াপুরীর দিকে। পাওয়াপুরীর দূরত্ব এখান থেকে মানে ওই নালন্দার গেট থেকে 14 কিলোমিটার। টোটোতে তো 30 মিনিট সময় লাগবে। 4টে বাজে, 5টার মধ্যে চলে যাব, জল মন্দিরটা দেখে তারপরে হোটেল চলে আসবো।
দারুণ দারুণ। আমি এখন পাওয়াপুরীর মন্দিরটায় যাচ্ছি, যেখান থেকে প্রবেশ করলাম সেখানেও একটা খুব সুন্দর জৈন মন্দির ছিল। মানে এইবারের এই ট্যুরটায় আমি যেন কেমন হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর লাগছে। এই রাস্তাটা দেখুন না কি অপূর্ব, এই বাম দিকে সূর্য ডুবছে আর ঠিক সেই সময় আমি এসেছি। আর এই পুকুরটার জল এত স্বচ্ছ, এখানে এত পরিমাণ পরিযায়ী পাখি আছে, মানে দুর্দান্ত সুন্দর লাগছে এই জায়গাটা। মানে এইবারে বিহার, রাজগীর, গয়ার ট্যুরটা আমার অসম্ভব ভালো লাগলো। জল মন্দিরটা দেখবো, এখানে একটু ভিড় আছে। তার আগে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিই যে এই যে মন্দির, এখানে 528 খ্রিস্টাব্দে 24তম তীর্থঙ্কর মহাবীর তিনি এখানে মহানির্বাণ নিয়েছিলেন। আর একটা জিনিস হচ্ছে কি, তার ভাই রাজা নন্দীবর্ধন তিনি এই মন্দিরের নির্মাণ করেছিলেন। এই জায়গাটাকে অপাপুরীও বলা হয়, যার মানে হচ্ছে এমন একটা শহর যেখানে কোনো পাপ নেই, পাপহীন একটা শহর, শান্ত সুন্দর, অসম্ভব ভালো লাগছে। পাখিগুলোর ছবি তুলবো ঝটাপট, তার আগে একবার জল মন্দিরটা দেখে আসি, আসুন। বিহারের বিভিন্ন জায়গায় বেশ ভালো চম্পারন, হান্ডি চিকেন ও মটন পাওয়া যায়। পাওয়াপুরী থেকে ফেরার সময় আমার হোটেলের কাছের এমনই একটি রেস্টুরেন্ট থেকে চিকেন ও রুটি নিয়ে সেদিন হোটেলে ফিরেছিলাম। এই খাবারগুলি সুস্বাদু হলেও তেল, ঝাল, মশলার পরিমাণ কিন্তু বেশ ভালোই থাকে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম রাজগীরের আশেপাশের অন্যান্য জায়গাগুলি ঘুরে দেখার জন্য। আজকের বেশিরভাগ জায়গাগুলি রাজগীর বাসস্ট্যান্ডের আশেপাশে আছে। একটি জায়গা থেকে অপরটির দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে। তবে দুঃখের বিষয়, যান্ত্রিক গোলযোগের কারণে আমার প্রধান ক্যামেরার আজকের সমস্ত ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি। আমার অন্যান্য ক্যামেরাগুলি থেকে যতটা সম্ভব অল্প কিছু ফুটেজ থেকে আমি আপনাদের সংক্ষেপে জরুরি বিভিন্ন তথ্যগুলি আপনাদেরকে জানাচ্ছি।
যার জন্য আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিলাম। একটি টোটো দুদিনের জন্য 1700 টাকা দিয়ে আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম। উষ্ণ প্রসবন বা গরম জলের কুণ্ড দেখে সেই টোটোতেই চলে এলাম বেনুবনে। এরপর এখান থেকে কিছুটা দূরেই রয়েছে চিড়িয়াখানা। বেনুবন দেখে সেইখানেই চলে যাব। এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে বেনুবন। এখন পিছন দিকটা পাহাড় দেখা যাচ্ছে। এই প্রথম এখানে এসে পাহাড় দেখলাম। আচ্ছা, ওখানেও পাহাড় আছে। এই রাস্তাটা কি সুন্দর না? তা এই যে জায়গাটায় আমি আছি এই জায়গাটার নাম হচ্ছে বেনুবন। এটা একটা সাধারণ পার্কের মতো দেখতে হলেও এটা একটা সাধারণ পার্ক নয়, এর সাথে একটা খুব সুন্দর ইতিহাস জড়িয়ে আছে। তা এই জায়গাটার আগের নাম ছিল বেলুবন। বেলুবন মানে হচ্ছে একটা বাঁশ গাছ দিয়ে ঘেরা একটা খুব সুন্দর রাস্তা বা একটা জায়গা। এই জায়গাটা রাজা বিম্বিসার ভগবান বুদ্ধকে দিয়েছিলেন, কারণ এই জায়গাটা খুবই শান্ত ছিল আর এখানে যাতে তিনি মেডিটেশন করতে পারেন, ধ্যান করতে পারেন। তো তিনি এখানে তার সাধনা করতেন। আর এখানে একটা জলাশয় আছে যার নাম হচ্ছে কারকান্ডাক বা কারকান্ডেকা। তো সেই জলাশয়তে তিনি নিয়মিত স্নান করতেন। আর একটা জিনিস হচ্ছে কি, তার প্রথম বর্ষা ভগবান বুদ্ধ এখানেই কাটিয়েছিলেন। এই জায়গাটার কিন্তু গুরুত্ব অপরিসীম। আর একটা জিনিস হচ্ছে কি, তার মৃত্যুর পর তার যে প্রথম কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলে যে সন্ন্যাসীরা ছিলেন বা মঙ্করা ছিলেন তাদের সমাধিও এখানে আছে। তো মানে এমনি দেখে মনে হয় যে একটা পার্কের মতো, কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। এই সামনেটায় আসুন, সেই যে বাঁশ গাছগুলো, সেই যে জায়গাটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর। ভগবান বুদ্ধর এখানে একটা খুব সুন্দর কালো রঙের মূর্তিও আছে। ওয়াও, হায় রে। রাজগীর ভ্রমণের অন্যতম দ্রষ্টব্য হল এখানে চিড়িয়াখানা সাফারি। 470 একর জায়গা জুড়ে বৈভবগিরি ও স্বর্ণগিরি পাহাড়ের মাঝে এই চিড়িয়াখানা অবস্থিত। বন্যপ্রাণ অনুযায়ী 5টি মণ্ডলে এই চিড়িয়াখানাটি বিভক্ত। এইখানে জঙ্গল ও নেচার সাফারির টিকিটের বেশ চাহিদা থাকার কারণে একটি সপ্তাহ আগে থেকেই এর বুকিং করে রাখা ভালো, বিশেষ করে নেচার সাফারির। কারণ এখানের গ্লাস ব্রিজের আকর্ষণ পর্যটকদের কাছে অত্যন্ত বেশি। জঙ্গল সাফারির টিকিট জনপ্রতি 250 টাকা, আর নেচার সাফারিতে আপনার অ্যাক্টিভিটি অনুযায়ী টিকিট করতে হবে। ठीक है, वो ब्लैक हिरन है, ठीक है, काला हिरन, जिसे राजस्थान में एक समाज होते हैं बिश्नोई समाज, जो पूछते हैं, ठीक है। कि कितने बड़े बड़े होते हैं। तो इनका जो सेकंड फेवरेट भोजन होता है वो दीमा का चींटी होती है, टर्माइट, जिससे क्या करते हैं ना कि मिट्टी खोदकर या फिर पेड़ों को जड़ों से निकाल के खाते रहते हैं, ठीक है। या जब पेड़ों पे चढ़ते हैं ना तो ये ग्रिप बनाते हैं, आसानी से चढ़ जाते हैं। या फिर कोई जानवर से ये फाइट करते हैं ना तो हथियार के तौर पे इसे यूज करते हैं सर। आई एम कॉलिंग राकेश। करीब की पॉइंट नंबर 3 से थोड़ा सा एग्जिट करना है ना, जिसे जमुनानगर तरफ जाते हैं, तो टर्निंग के पहले ही देखना एक भालू दिख रहा है अभी। ये सब सीन जल्दी दिखता नहीं है। देखते ज्यादा करते मैनेज कर लो। ठीक है करने भी बोलेगा तो कर ले। उसी को देख रहा है। हाँ, उसी को देख रहा है। एकदम गरज का सेल्फी ले रहा है।
চিড়িয়াখানা দেখার পর একটি ঘোড়ার গাড়ি বা টমটম ভাড়া করে আমি শান্তিস্তূপের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ এই পথে টোটোর যাওয়ার অনুমতি মেলে না। যাওয়ার পথেই রথের চাকার দাগ, বিম্বিসারের জেল ও জীবকের আম্রকুঞ্জ আমি দেখে নিয়েছিলাম। শান্তিস্তূপে রোপওয়ের খরচ জনপ্রতি 60 টাকা। শান্তিস্তূপ থেকে সোনভান্ডার, জরাসন্ধের আখাড়া, প্রাচীন মগধের সাইক্লোপিয়ান ওয়াল ও মণিয়র মঠ দেখে আমি চলে এসেছিলাম রাজগীর স্টেশনে। রাজগীর স্টেশন থেকে কলকাতায় আসার সরাসরি কোনো ট্রেন আপনারা পাবেন না। এই কারণে নিকটবর্তী বখতিয়ারপুর জংশন থেকে হাওড়া, শিয়ালদহ বা কলকাতা স্টেশনের ট্রেন আপনাদেরকে ধরতে হবে, অথবা আপনারা চলে আসতে পারেন পাটনায়, তারপর একটি দিন পাটনায় ভ্রমণ করে রাতের দিকে ট্রেন ধরে ফিরে আসতে পারেন। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।